প্রশ্ন খুব স্পষ্টভাবে দেখা দিয়েছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কি এখন আড়াআড়িভাবে দ্বিধাবিভক্ত? একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় লবি, একটা মমতা বন্দ্যোপাধ্যায় লবি। আপনি তো ভোট কুশলী, আপনার কাছে কি তথ্য? দেখুন, আমার কাছে পুরো জিনিসটাই হচ্ছে একটা ট্রানজিশন ফেজ, একটা এমন ট্রানজিশন ফেজ দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে যেখানে যুব শক্তি বা ইউথ একটা দিকে আস্তে আস্তে ইনক্লাইন্ড হচ্ছে, এবং মমতা ব্যানার্জি আজকের ডেটে দাঁড়িয়ে যেই তার রাজনৈতিক অবস্থানে আছেন, উনি যথেষ্ট, উনার বয়স হয়েছে, মানে সেই বয়সের পরে উনার রাজনীতি আর কত বছর করবেন সেটাও একটা ফ্যাক্টর। এটা রাজনৈতিকভাবে বলছি না, এটা এমনি মানসিকভাবে কতদিন উনি করবেন, উনিও তো একটা মানুষ। এবং পয়েন্টটা হচ্ছে এই যে ট্রানজিশন পিরিয়ডটা চলছে, এই ট্রানজিশন পিরিয়ডে কিন্তু পাওয়ারটাও শিফট হবে, সেটা তৃণমূল চাক বা তৃণমূল না চাক। তৃণমূলের ভিতরকার ভোট ব্যাংক বা তৃণমূলের যারা পদাধিকারী, তারাও এবার আস্তে আস্তে অল্টারনেট পাওয়ারটা খুঁজতে শুরু করবে। সো এই অল্টারনেট পাওয়ারটা যখন ট্রানজিশনের সময় খুঁজতে শুরু করবে, মমতা ব্যানার্জির অল্টারনেট পাওয়ার হিসাবে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি ছাড়া আর কাউকেই সেই অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না বা যাবেও না, সেরকমভাবেই স্ট্রাকচারটা তৈরি। তো এই ট্রানজিশনের সময় বহু লোক আছে যারা একটা দিকেই থেকে যাবে, এই ট্রানজিশনের সময় বহু লোক আছে যারা তাদের দিক পাল্টাবে। সুতরাং এই যে ট্রানজিশনটা ঘটবে, সেই ট্রানজিশনটাকে তৃণমূল দল হিসাবে বা একটা স্ট্রাকচারাল অর্গানাইজেশন হিসাবে কত স্পোর্টিংলি নিতে পারে, কত সুন্দরভাবে সেটা অ্যাবজর্ভ করতে পারে। দেখুন, যখন একটা প্লেন ল্যান্ড করে বা একটা প্লেন ওঠে, একটা টার্বুলেন্স আমরা সবাই ফিল করি, একটা কাঁপে প্লেনটা। এই যে টার্বুলেন্সটা হচ্ছে, এই টার্বুলেন্সটা ইজ নট নেসেসারিলি প্লেনটাকে ক্র্যাশ করাবে, এই টার্বুলেন্সটা একটা এয়ার পকেটে পড়ে বলে প্লেনটা কাঁপে। তৃণমূল কংগ্রেস এখন কাঁপছে আর কি, কোন দিকে এয়ার পকেটে পড়েছে বলে, বিকজ একটা ট্রানজিশন মোডে আছে। হতে পারে এই এয়ার পকেটটাকে ক্রস করে গেলে তৃণমূল কংগ্রেস খুব সুন্দর ল্যান্ডিং করবে, হতে পারে খুব সুন্দর টেক অফ করবে, কিন্তু এই ট্রানজিশন পিরিয়ডটা আমি আপনাকে বলছি হার্ডলি আর একটা বছর চলবে। 2025-এর এপ্রিল মের মধ্যেই এই এয়ার পকেটটা তারা ক্রস করে যাবেন, এবং একটা ক্লিয়ার ডাইনামিক্স অফ ফিউচার বেঙ্গল পলিটিক্স আমরা চোখের সামনে দেখতে পাবো তৃণমূল কংগ্রেস। খুব স্বাভাবিক, এর থেকে যে প্রশ্নটা উঠে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে বাংলার ভবিষ্যৎ, মানে পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্নটা যদি এইভাবে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদের দাবিদারের জন্য বাধা, কি বলবেন? না না না, আমার মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় পলিটিশিয়ান, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যাশনাল ডাইনামিক্স পলিটিক্সে অনেক বড়। শুধু তার একটা খুব বেসিক কারণ হচ্ছে উনি এত বছর ধরে পলিটিক্সের সাথে যুক্ত, এত মানুষ যারা উনার বিরোধিতা করছেন তারাও উনার সাথে খুব ব্যক্তিগতভাবে যুক্ত। আজকে বিজেপি পার্টির একদম উঁচু স্তরের বহু লিডারকে দেখেছি ব্যক্তিগত রিলেশনশিপ মমতা ব্যানার্জির সাথে ভীষণ সুমধুর। সুতরাং এই যে দেখুন, রাজনীতি মানে একটা ভাইব আমরা ইদানিংকালে খুব তৈরি করে যে একজন আরেকজনের কম্পিটিটর, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমি রাজনৈতিক কুশলী হিসাবে যেটা দেখেছি, ব্যাপারটা হচ্ছে আমি আপনার মতবাদের সাথে মিলছি না, মেবি আপনার একটা পয়েন্ট অফ ভিউ, আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে, আপনার একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড আছে, আমার একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড আছে, তার মানে এই নয় আপনি আমার শত্রু বা আমি আপনার শত্রু। এই যে উঁচু লেভেলে গিয়ে এই ডাইনামিক্সটা কাজ করে না। উঁচু লেভেলে গিয়ে কিন্তু সবাই মিলে পলিসি লেভেল একই রকমভাবে ভেবে একটা ন্যাশনাল পলিসির দিকে এগোয়, এটা বাস্তব কথা। তো সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা অত্যন্ত উঁচু স্তরে বাস করছেন। অভিষেক ব্যানার্জিকে আমি বলবো উনি আপলিফটেড হচ্ছেন, ওই স্টেটাসে আসার জন্য তার সময় লাগবে। উনি যতটুকুনি সময় রাজনীতিতে আছেন, উনি ভীষণ এফেক্টিভলি নিজের স্ট্যান্ড বুঝিয়েছেন, এবং আস্তে 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 উনি যেভাবে উঠছেন, মমতা ব্যানার্জির অল্টারনেটিভ হিসেবে তৃণমূল কংগ্রেসের চিরবড় সমর্থক হোক বা শত্রু হোক, যদি কেউ বলে যে তৃণমূল কংগ্রেসে হু ইজ দ্য নেক্সট লিডার অর নেক্সট ফেজ, সেটা আমার বলার কোনো প্রয়োজনীয়তা রাখে না, সেটা অবভিয়াসলি অভিষেক ব্যানার্জি। বাট এই দুজনকে আমি কম্পিটিটর হিসেবে কোনোভাবেই দেখতে পারলাম। শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারী কি তৃণমূলকে নতুন করে ভাবতে বাধ্য করছে? মানে শুভেন্দু অধিকারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলেই কি তৃণমূল কংগ্রেসের এত কিছু নরণচরণ হচ্ছে, একজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, আরেকজনকে দায়িত্বে আনা হচ্ছে? মানে এই যে এই প্রক্রিয়াটা শুরু হচ্ছে, এটা কি শুভেন্দু অধিকারীর জন্য? আপনি কি মনে করেন? দেখুন, একটা যে কোনো ডেমোক্রেটিক স্ট্রাকচারে, যে কোনো জায়গায়, একটা গণতান্ত্রিক স্ট্রাকচারে সবসময় বিরোধীদের পয়েন্ট অফ ভিউটা ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং সেটাই গণতন্ত্রের সবথেকে বড় ধর্ম, সেটাই করা উচিত। কিন্তু আমি এটা মানতে রাজি নই যে একজন ব্যক্তির করা কিছু অ্যালিগেশন বা একজন ব্যক্তির বলা কিছু কথা মিডিয়াতে, তার উপর ডিপেন্ড করে একটা সরকার রিপিটেটিভলি তাদের স্ট্রাকচার বা একটা সরকারে আছে এরকম একটা পলিটিক্যাল পার্টি যারা রিপিটেটিভলি সিট জিতে যাচ্ছে, তারা নিজেদের স্ট্রাকচার এতগুলো চেঞ্জ করবে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি উনি অনেক কথা বলেছেন, এবং উনি শুধু কেন, সিপিএম থেকেও তো প্রচুর কথা বলা হয়েছে। বিরোধী লেভেলের কথাগুলোকে কোনো একটা জায়গায় গিয়ে যে সেটা
প্রেজেন্ট সিচুয়েশনের সাথে অ্যালাইন হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। এবং বুঝতে পেরে সময় থাকতে নিজেকে শুধরে নেওয়ার একটা কথা আমরা ভীষণভাবে বলি না, সময় থাকতে শুধরে যাও। তো মমতা ব্যানার্জি একটা জিনিস দেখেছেন 24শে ইলেকশনের পরে, যে হ্যাঁ আমি 29টা সিট 30টা সিট যতটা সিটই আমি এম করবো আগামী দিনে, সেটা এম করার জন্য আমার প্রেজেন্ট যে কন্ডিশনটা আছে সেটাকে আমাকে অনেক স্টেবিলাইজ করতে হবে। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে যেটা বললাম স্টেবিলাইজেশন, এই স্টেবিলাইজেশনটাকে মাথায় রেখে আমি বলবো একটা পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে এটাই, যে হয়তো বিরোধীদের দেওয়া অ্যালিগেশনগুলোকে উনি পজিটিভলি নিতে শুরু করছেন এবং উনি ওইগুলোকে নিয়ে নিজেদের চেঞ্জগুলোকে আনা শুরু করছেন। যদি সেটাই হয় আমি বলবো এটা তো ওনাদের মানে হিতে কাজ করছে, যে হ্যাঁ আমার প্রতি কেউ একটা অ্যালিগেশন দিল যে আমি এই কাজটা ঠিক করে করছি না, আমি সেটাকে পজিটিভ ক্রিটিসিজম হিসেবে নিলাম এবং আমি আমার স্ট্রাকচারাল চেঞ্জগুলো অ্যাকর্ডিংলি করলাম এবং দেখলাম আমি আরও ভালো ফল পেতে পারলাম বা মানুষ আমাকে আরও বেশি করে অ্যাকসেপ্ট করতে শুরু করলো। সেটা অ্যাজ এ হোল আমার মনে হয় উনি পলিটিক্যাল গেইনই করছে। কিন্তু একটা সরকারের বিরুদ্ধে যখন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে, শিক্ষা ক্ষেত্রে উঠেছে, রেশনের ক্ষেত্রে উঠেছে, একই সঙ্গে আবাস যোজনার ক্ষেত্রে উঠেছে, এরকম আরো ভুরি ভুরি অভিযোগ উঠছে, একটা সরকারের বিরুদ্ধে যখন এতগুলো বিষয় নিয়ে অভিযোগ ওঠে তখন সাধারণ মানুষের মনে তো এটাই প্রশ্ন ওঠে যে তাহলে কি সত্যি এটা করেছে এই সরকার? কিন্তু তারপরেও যখন সেই সরকার এতগুলো আসন পায়, এতগুলো এমপি জেতে, তাহলে কি সেখানে রাজ্যে বিরোধী দল সেভাবে শক্তপোক্ত নয় বলে ভোটগুলো যায়, নাকি মানুষের মানসিকতার সমস্যা? দেখুন, অ্যালিগেশন, রিয়ালিটি আর কাস্টিং এই তিনটে আলাদা স্তম্ভ, ঠিক আছে? অ্যালিগেশন বিভিন্ন রকমভাবে অ্যালিগেশন হলো, বিভিন্ন রকমভাবে রিয়ালিটি আমরা দেখলাম, বহু মানুষকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো হলো, বহু মানুষ তার পরবর্তীকালেই ধরা পড়লো, ঠিক আছে? এটা গেল কিন্তু একটা জুডিশিয়াল এবং একটা পুলিশিং সিস্টেমের ঘটনা। কিন্তু যখন আমরা এই স্ট্রাকচার থেকে বেরিয়ে এসে কাস্টিং সিস্টেমটা ঢুকি, কাস্টিং কিন্তু মানুষ যখন করে, বিশেষ করে বাংলার ভোটিং, আমি বহু স্টেটেও ভোট করেছি বাট বাংলার ক্ষেত্রে ডায়নামিক্সটা আলাদা। বাংলার মানুষ যখন ভোট করতে যায়, বাংলার মানুষ কিন্তু সাডেন চেঞ্জটাকে খুব একটা অ্যাকসেপ্ট করে না। মানে বাংলার মানুষ কিন্তু খুব আস্তে 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 চেঞ্জটা আনে। বাংলার মানুষ কিন্তু সাডেনলি ভোট দিয়ে একটা সরকারকে ফেলিয়ে দেবো, সাডেনলি ভোট দিয়ে একটা অন্য পার্টিকে নিয়ে চলে আসবো, এই কি বলবো চরিত্রটা বাংলার ভোটিং সিস্টেম লেজি চরিত্র বলা যেতে পারে। লেজিও বলতে পারেন, আবার এটাও বলতে পারেন ওভার অ্যানালিটিক্যাল, দুটো বলা যায়। আমি খুব পজিটিভ সেন্সে সব কথা বলতে ভালোবাসি। তো দিস ইজ ওভার অ্যানালিটিক্স। এবং বাংলার একদম গ্রাম স্তরে গিয়েও যদি আপনি দেখেন, মানুষ যে ভোটটা দিচ্ছে বা একদম শহর বা আরবান সেকশনের মানুষ যে ভোটটা দিচ্ছে, মানুষ কিন্তু স্টেবিলাইজেশনটাকে খোঁজে, যে আমি স্টেবিলাইজ করবো কী করে। আমার সেই জায়গায় গিয়ে মনে হচ্ছে অ্যালিগেশনের থেকেও অনেক বড় চরিত্র যার আছে সেটা হলো সংগঠনের। তো তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের সংগঠনটা তৈরি করেছে, সেই সংগঠনটা কিন্তু অনেক ইনডেপথ নিজের প্রেজেন্স দেখাচ্ছে এবং তার জন্য অনেক রকম ইনফেকশনও তৈরি হচ্ছে, এটা বাস্তব। কিন্তু এটাও তো বাস্তব যে ওই সংগঠনটাই ভোটটা করাচ্ছে, ওই সংগঠনটাই ভোটটা কোন দিকে পড়তে পারে তার একটা ইনফ্লুয়েন্স করছে।